আপনি এখন যেখানে বসে আছেন চারপাশে যা দেখছেন, যা স্পর্শ করছেন, এই মেঝে, এই বায়ু, এই আলো, এগুলো কোথা থেকে এলো? সহজ উত্তরে বলবেন পৃথিবী থেকে, সূর্য থেকে, মহাবিশ্ব থেকে। তাহলে মহাবিশ্ব কোথা থেকে এলো? কেউ একজন তৈরি করেছে। এটাই মানুষ হাজার বছর ধরে বলে এসেছে। কিন্তু তাহলে সেই কেউ কোথা থেকে এলো? আর তাকে যিনি তৈরি করেছেন তিনিই বা কোথা থেকে এলেন? এই প্রশ্নটার কোনো শেষ নেই। দার্শনিকরা এটাকে বলেন অসীম পশ্চাৎপদতা। ধর্মতত্ত্ববিদরা বলেন এখানেই ঈশ্বর। আর একজন পদার্থবিদ বললেন এখানেই বিজ্ঞান। তার নাম লরেন্স ক্রাউস এবং তার বই এ ইউনিভার্স ফ্রম নাথিং। এই বইয়ে তিনি দাবি করেছেন শূন্য থেকে মহাবিশ্ব তৈরি হওয়া শুধু সম্ভবই নয়, এটাই প্রায় নিশ্চিত, এবং এর জন্য কোনো সৃষ্টিকর্তার প্রয়োজন নেই। আজ আমরা এই যুক্তির শুরুতে দাঁড়াবো। চলুন শুরু করি। প্রিফেস, বিজ্ঞানের সাহস। বইটা শুরু হয় একটা স্বীকারোক্তি দিয়ে। লরেন্স ক্রাউস শুরুতেই বলেছেন, আমি সৎভাবে বলতে চাই, আমি এই বিশ্বাসে বিশ্বাসী নই যে সৃষ্টির জন্য একজন স্রষ্টা দরকার। এটা সাহসী কথা, বিশেষ করে তখন যখন এই প্রশ্নটা নিয়েই পৃথিবীর সবচেয়ে বড় বড় ধর্ম এবং দর্শন দাঁড়িয়ে আছে। কিন্তু ক্রাউস এখানে থামছেন না। তিনি বলছেন প্রতিদিন সকালে তুষারকণা তৈরি হয়, বিকেলের বৃষ্টির পরে রংধনু ফোটে। কেউ কি বলে এই তুষারকণাগুলো ঈশ্বর হাতে হাতে বানিয়েছেন? না, আমরা জানি এগুলো পদার্থবিদ্যার সরল নিয়মে তৈরি হয়। তাহলে মহাবিশ্বের শুরুর প্রশ্নটাই কেন অন্যরকম হবে? এখানে ক্রাউস একটা পুরনো গল্প বলেছেন। একজন বিখ্যাত বিজ্ঞানী একবার বক্তৃতা দিচ্ছিলেন মহাবিশ্বের উৎপত্তি নিয়ে। বক্তৃতা শেষে দর্শকদের মধ্যে একজন বৃদ্ধা উঠে দাঁড়ালেন, বললেন, আপনি যা বললেন সব ভুল। পৃথিবী আসলে একটা বিশাল কচ্ছপের পিঠে দাঁড়িয়ে আছে। বিজ্ঞানী হেসে জিজ্ঞেস করলেন, তাহলে সেই কচ্ছপ কোথায় দাঁড়িয়ে আছে? বৃদ্ধা নির্বিকারভাবে বললেন, আরেকটা কচ্ছপের পিঠে, এবং তার নিচে আরেকটা, সব নিচেই একটা কচ্ছপ, কচ্ছপের পর কচ্ছপ। আপনি এতক্ষণে হেসে ফেলেছেন, কিন্তু ক্রাউস বলছেন কেউ মহাবিশ্ব তৈরি করেছেন আর সেই কেউকে আরেকজন তৈরি করেছেন। এই যুক্তিটাও ঠিক ততটাই কচ্ছপের মতো, অসীম পশ্চাৎপদতা। প্রথম কারণের দিকে আঙ্গুল তুললে সেই কারণেরও একটা কারণ লাগে। এই সমস্যা থেকে ঈশ্বর দিয়ে পার পাওয়া যায় না, কারণ তাহলে জিজ্ঞেস করতে হয় ঈশ্বরকে কে তৈরি করেছে? তাহলে বিজ্ঞান কিভাবে এই প্রশ্নের কাছে যায়? ক্রাউস বলেছেন 3টি নীতি দিয়ে। 1, প্রমাণ যেদিকে যায় সেদিকে যাও, আগে থেকে উত্তর ঠিক করে রেখো না। 2, নিজের তত্ত্ব ভুল প্রমাণ করার চেষ্টা করো। যে তত্ত্ব ভুল প্রমাণ করা যায় না সে তত্ত্ব বিজ্ঞান নয়। 3, চূড়ান্ত বিচারক হলো পরীক্ষা। আপনার বিশ্বাস, আপনার স্বপ্ন, আপনার সৌন্দর্যবোধ কিছুই গুরুত্বপূর্ণ নয়, পরীক্ষার ফলাফলই সত্য। এই 3টি নীতি নিয়েই বিজ্ঞানীরা মহাবিশ্বের দিকে তাকিয়েছেন এবং যা দেখেছেন তা মানুষের যে কোনো কল্পনাকে ছাড়িয়ে গেছে। এই বইয়ের মূল প্রশ্নের আগে একটা ছোট্ট প্রশ্ন, শূন্য মানে কি? দার্শনিকরা বলেন শূন্য মানে কিছুই না, পরম অনস্তিত্ব। সেটা সংজ্ঞায়িত করা যায় না, ছোঁয়া যায় না, পরিমাপ করা যায় না। বিজ্ঞানীরা বলেন শূন্য মানে ফাঁকা স্থান, যেখানে কোনো পদার্থ নেই। কিন্তু এই ফাঁকা স্থানও কি সত্যি ফাঁকা? ক্রাউস বলেছেন না, এবং এটা প্রমাণ করতেই এই পুরো বই। কিন্তু সেদিকে যাওয়ার আগে আমাদের যেতে হবে 1916 সালে, একটা অন্ধকার রাতে, যেখানে আলবার্ট আইনস্টাইন একটা সমস্যায় পড়েছেন। চ্যাপ্টার 1, একটি অন্ধকার রাতে আইনস্টাইন বসে আছেন। 1916 সাল। আলবার্ট আইনস্টাইন সবে তার জীবনের সবচেয়ে বড় কাজ শেষ করেছেন। 10 বছরের অক্লান্ত পরিশ্রম, নতুন গণিত শেখা, ভুল পথে গিয়ে ফিরে আসা, আবার চেষ্টা, এবং অবশেষে জেনারেল থিওরি অফ রিলেটিভিটি। এটা শুধু মহাকর্ষের নতুন তত্ত্ব নয়, এটা স্থান এবং কালের নতুন তত্ত্ব, এবং মানব ইতিহাসে প্রথমবার এমন একটি তত্ত্ব যা বলতে পারে
সমগ্র মহাবিশ্ব কিভাবে বিকশিত হয়। আইনস্টাইন এই তত্ত্ব দিয়ে মহাবিশ্বের একটা ছবি আঁকতে বসলেন, কিন্তু ছবি আঁকতে গিয়ে তিনি দেখলেন একটা সমস্যা। তার সমীকরণ বলছে মহাবিশ্ব স্থির থাকতে পারে না, মহাকর্ষ সব কিছুকে কেন্দ্রের দিকে টানে। তাহলে মহাবিশ্বের সব পদার্থ একে অপরকে টানবে এবং একসময় সব একসাথে ধসে পড়বে। 1917 সালে বিজ্ঞানীরা বিশ্বাস করতেন মহাবিশ্ব স্থির এবং চিরন্তন, কোথাও কিছু ঘটছে না, সব কিছু নিজের জায়গায় আছে। রাতের আকাশের দিকে তাকালে তাই মনে হয়, তাই না? আইনস্টাইন এই ধারণাকে ভুল প্রমাণ করতে রাজি ছিলেন না। তাই তিনি একটা কাজ করলেন, যা পরে তিনি নিজেই বলেছিলেন তার জীবনের সবচেয়ে বড় ভুল। তিনি তার সমীকরণে একটা কৃত্রিম রাশি যোগ করলেন, নাম দিলেন কসমোলজিক্যাল কনস্ট্যান্ট। এটার কাজ হলো মহাকর্ষের বিপরীতে একটা বিকর্ষণ বল তৈরি করা, যেন মহাবিশ্ব স্থির থাকতে পারে, কিন্তু প্রকৃতি কারো মতামতের তোয়াক্কা করে না। 1929 সাল, আমেরিকান জ্যোতির্বিজ্ঞানী এডউইন হ্যাবেল তখন ক্যালিফোর্নিয়ার মাউন্ট উইলসন অবজারভেটরি থেকে দূরবর্তী ছায়াপথগুলোর দিকে টেলিস্কোপ তাক করে বসে আছেন। তিনি লক্ষ্য করলেন ছায়াপথগুলো থেকে আসা আলোর রং একটু বদলে গেছে, অর্থাৎ লাল হয়ে গেছে। এর মানে কি? এখানে বুঝতে হবে ডপলার ইফেক্ট। আপনি যখন রাস্তায় দাঁড়িয়ে থাকেন এবং একটা অ্যাম্বুলেন্স আপনার দিকে আসে, সাইরেনের শব্দ উঁচু হয়, চলে যেতে থাকলে শব্দ নামতে থাকে। আলোর ক্ষেত্রেও এটা ঘটে। কোনো বস্তু আপনার দিক থেকে সরে গেলে তার আলো লাল হয়ে যায়, একে বলা হয় রেড শিফট। হাবেল দেখলেন প্রায় সব ছায়াপথেরই রেড শিফট হচ্ছে, মানে সব ছায়াপথ আমাদের থেকে দূরে সরে যাচ্ছে, এবং যে ছায়াপথ যত দূরে সে তত দ্রুত সরে যাচ্ছে। এটাই হাবেলস ল। এর মানে মহাবিশ্ব প্রসারিত হচ্ছে, এবং যদি মহাবিশ্ব এখন প্রসারিত হচ্ছে, তাহলে অতীতে এটা নিশ্চয় ছোট ছিল, আরও আগে আরও ছোট, একদম শুরুতে একটি বিন্দুতে, একটি অকল্পনীয় ঘন, অকল্পনীয় গরম বিন্দুতে, সেটাই বিগ ব্যাং। কিন্তু এই সত্য সবার আগে বলেছিলেন অন্য একজন, তার নাম জর্জ ল্যামেট্রি, বেলজিয়ামের একজন সাধারণ মানুষ, যিনি একসাথে ছিলেন ক্যাথলিক, পুরোহিত এবং পদার্থবিদ। 1927 সালে হাবেলের 2 বছর আগে ল্যামেট্রি আইনস্টাইনের সমীকরণ থেকে গণনা করে বললেন মহাবিশ্ব প্রসারিত হচ্ছে, এবং একটি শুরু ছিল, একটি প্রাথমিক পরমাণু থেকে সব কিছু শুরু হয়েছে। তিনি এই ফলাফল আইনস্টাইনকে দেখালেন। আইনস্টাইন কি বললেন? আপনার গণিত ঠিক আছে, কিন্তু আপনার পদার্থবিদ্যা ভয়ানক। মানে সমীকরণ ঠিক আছে, কিন্তু এর উত্তর সত্যি হতে পারে না। পরে যখন হাবেল প্রমাণ করলেন মহাবিশ্ব সত্যিই প্রসারিত হচ্ছে, আইনস্টাইন স্বীকার করলেন ল্যামেট্রি ঠিক ছিলেন, এবং স্বীকার করলেন কসমোলজিক্যাল কনস্ট্যান্ট যোগ করা ছিল তার জীবনের সবচেয়ে বড় ভুল। কিন্তু গল্পেরও মোড় থাকে। সেই সবচেয়ে বড় ভুল পরে দেখা যাবে সেটা আদৌ ভুল ছিল না, শুধু কারণটা ভুল ছিল। আমরা সবাই তারার সন্তান। হাবেল প্রমাণ করলেন মহাবিশ্ব প্রসারিত হচ্ছে, বিগ ব্যাং ছিল। কিন্তু বিগ ব্যাং থেকে কি তৈরি হয়েছিল? বিজ্ঞানীরা হিসাব করে দেখলেন বিগ ব্যাংয়ের প্রায় 1 সেকেন্ড পরে মহাবিশ্বের তাপমাত্রা ছিল প্রায় 10 বিলিয়ন ডিগ্রি। সেই তাপমাত্রায় প্রোটন এবং নিউট্রন জুড়ে হিলিয়াম তৈরি হয়েছিল, কিন্তু লিথিয়ামের চেয়ে ভারী কোনো মৌল তখন তৈরি হয়নি। তাহলে কার্বন এলো কোথা থেকে? অক্সিজেন, লোহা, আপনার শরীরের প্রতিটি পরমাণু? তারা থেকে। কোটি কোটি বছর ধরে তারার ভেতরে নিউক্লিয়ার বিক্রিয়ায় ভারী মৌল তৈরি হয়েছে, তারা বিস্ফোরিত হয়েছে, সুপারনোভা, এবং সেই বিস্ফোরণের ধূলিকণা থেকে তৈরি হয়েছে গ্রহ, পৃথিবী, আপনি এবং আমি। আপনার বাঁ হাতের পরমাণুগুলো হয়তো এসেছে একটি তারা থেকে, ডান হাতের পরমাণুগুলো হয়তো এসেছে সম্পূর্ণ ভিন্ন একটি তারা থেকে। আমরা সবাই আক্ষরিক অর্থেই তারার সন্তান। আমাদের শরীর তৈরি তারার ধুলো দিয়ে। ক্রাউস বলেছেন এটা পুরাণের গল্পের চেয়ে অনেক বেশি সুন্দর, কারণ এটা সত্যি। এখন প্রশ্ন আসে, বিগ ব্যাং সত্যি কি না আমরা কিভাবে জানি? ক্রাউস বলেছেন দুটো বড় প্রমাণের কথা। প্রথম, হাইড্রোজেন ও হিলিয়ামের অনুপাত। বিগ ব্যাংয়ের তত্ত্ব অনুযায়ী মহাবিশ্বে
হাইড্রোজেন এবং হিলিয়ামের একটি নির্দিষ্ট অনুপাত থাকার কথা। আমরা মহাবিশ্বে গিয়ে মেপে দেখলাম ঠিক সেই অনুপাত। দ্বিতীয়, কসমিক মাইক্রোওয়েভ ব্যাকগ্রাউন্ড বা সিএমবি। বিগ ব্যাংয়ের প্রায় 3,80,000 বছর পরে মহাবিশ্ব প্রথম স্বচ্ছ হয়। সেই মুহূর্তের আলো আজও মহাবিশ্বে ছড়িয়ে আছে, শুধু তরঙ্গ দৈর্ঘ্য বেড়ে মাইক্রোওয়েভ হয়ে গেছে। 1965 সালে আর্নো পেনজিয়াস এবং রবার্ট উইলসন দুর্ঘটনাক্রমে এই বিকিরণ আবিষ্কার করলেন। তারা রেডিও অ্যান্টিনায় অদ্ভুত একটা গোঙানি শুনছিলেন, যা কোনোভাবেই থামছিল না। পরে বুঝলেন এটা বিগ ব্যাংয়ের অবশিষ্ট। এই আবিষ্কারের জন্য তারা নোবেল পুরস্কার পেয়েছিলেন। তাহলে মহাবিশ্বের একটা শুরু আছে। সেই শুরু ছিল প্রায় 13.8 বিলিয়ন বছর আগে। তারপর থেকে এটা প্রসারিত হয়েছে। কিন্তু এটা কতদিন প্রসারিত হবে এবং এর মধ্যে আসলে কতটা পদার্থ আছে, এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে বিজ্ঞানীরা এমন কিছু আবিষ্কার করলেন যা তাদের নিজেদেরই বিশ্বাস হচ্ছিল না। চ্যাপ্টার 2, মহাবিশ্বের ওজন মাপা। মহাবিশ্ব প্রসারিত হচ্ছে, এটা এখন আমরা জানি। কিন্তু এটা কি সবসময় প্রসারিত হতেই থাকবে, নাকি একসময় থেমে যাবে, ধসে পড়বে? উত্তর নির্ভর করছে একটা জিনিসের ওপর, মহাবিশ্বের ভেতরে মোট কতটা পদার্থ আছে। মহাকর্ষ হলো আকর্ষণ বল। পদার্থ যত বেশি, মহাকর্ষ তত বেশি, প্রসারণ তত বেশি ধীর হবে। যদি পদার্থের পরিমাণ একটি নির্দিষ্ট সীমার বেশি হয়, মহাবিশ্ব একদিন থামবে এবং ধসে পড়বে, যাকে বলা হয় বিগ ক্রাঞ্চ। যদি কম হয়, মহাবিশ্ব চিরকাল প্রসারিত হতে থাকবে। ঠিক যদি সেই সীমায় হয়, মহাবিশ্ব প্রসারিত হতে থাকবে ধীরে ধীরে, কিন্তু কখনো থামবে না। একে বলা হয় ফ্ল্যাট ইউনিভার্স। তাহলে প্রশ্ন, মহাবিশ্বের ভেতরে কতটা পদার্থ আছে? এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে মঞ্চে এলেন একজন অসাধারণ মানুষ, ভেরা রুবিন। তিনি রাতে ক্লাস করতেন, স্বামী বাইরে গাড়িতে অপেক্ষা করতেন, কারণ বিশ্ববিদ্যালয়ে গিয়ে তখন গাড়ি পার্ক করার জায়গা ছিল না তার স্বামীর। প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ে মেয়েদের পিএইচডি করার অনুমতি ছিল না সেই সময়। তবু তিনি থামেননি। তিনি ছায়াপথের ঘূর্ণন পরিমাপ করতে বসলেন। ছায়াপথ মানে কি? কল্পনা করুন, লক্ষ লক্ষ কোটি তারার একটা বিশাল ঘূর্ণয়মান চাকতি। ঠিক যেভাবে সৌরজগতের গ্রহগুলো সূর্যকে কেন্দ্র করে ঘোরে, তেমনি ছায়াপথে তারারা কেন্দ্রকে ঘিরে ঘোরে। সাধারণ বলবিদ্যার নিয়ম বলে, কেন্দ্র থেকে যত দূরে ঘূর্ণনের গতি তত কম হওয়া উচিত। ঠিক যেমন সূর্য থেকে দূরের গ্রহগুলো ধীরে ঘোরে। কিন্তু ভেরা রুবিন দেখলেন তা হচ্ছে না। ছায়াপথের বাইরের তারারা প্রত্যাশার চেয়ে অনেক বেশি দ্রুত ঘুরছে, মানে তাদের ওপর কোনো অতিরিক্ত মহাকর্ষীয় টান কাজ করছে। কিন্তু কোথা থেকে? যে পদার্থ দেখা যাচ্ছে সেটা যথেষ্ট নয়, তাহলে অদৃশ্য কিছু একটা আছে। এটাই ডার্ক ম্যাটার। ডার্ক ম্যাটার মহাবিশ্বের অদৃশ্য কঙ্কাল। ডার্ক ম্যাটার দেখা যায় না, আলো শোষণ করে না, নির্গত করে না, কোনো টেলিস্কোপ তাকে ধরতে পারে না। কিন্তু সে আছে, কারণ মহাকর্ষ আছে, এবং সেই মহাকর্ষই ছায়াপথের বাইরের তারাগুলোকে টেনে রাখছে। পরে আরও পরীক্ষায় দেখা গেল ছায়াপথের মোট পদার্থের প্রায় 90% হলো এই ডার্ক ম্যাটার। মাত্র 10% হলো সেই পদার্থ যা আমরা দেখতে পাই, তারা, গ্যাস, গ্রহ। ভাবুন একবার, মহাবিশ্বের 90% পদার্থ অদৃশ্য কিন্তু প্রমাণিত। এটা কিন্তু পরীর গল্প নয়, এটা পরিমাপযোগ্য বাস্তবতা। ভেরা রুবিন এর কাজের জন্য পরে এই আবিষ্কারকে সর্বোচ্চ স্বীকৃতি দেওয়া হয়। মহাবিশ্বের জ্যামিতি এবং একটা বড় সমস্যা। তাহলে বিজ্ঞানীরা হিসাব করলেন ডার্ক ম্যাটার সহ মহাবিশ্বের মোট পদার্থ কত। উত্তর এলো, মহাবিশ্বকে ফ্ল্যাট করতে যতটা পদার্থ দরকার তার মাত্র 30%। মানে যদি মহাবিশ্বকে একটা ব্যালেন্স শিট মনে করেন, মোট সম্পদ 100, কিন্তু হিসাবে পাওয়া যাচ্ছে মাত্র 30। বাকি 70 তাহলে কোথায়? এখানেই বিজ্ঞানীরা আটকে গেলেন। ডার্ক ম্যাটার আছে, কিন্তু সেটাও যথেষ্ট নয়। মহাবিশ্বের 70% শক্তির কোনো হদিস নেই। 1995 সালে লরেন্স ক্রাউস এবং তার সহকর্মী
মাইকেল টার্নার একটা পেপার লিখলেন। তারা বললেন এই 70% হয়তো শূন্য স্থানে লুকিয়ে আছে। শূন্য স্থানে শক্তি? বিজ্ঞান জগৎ হেসে উড়িয়ে দিল, বলল এটা পাগলামি। কিন্তু 1998 সালে দুটি আলাদা দল দুটি আলাদা গবেষণায় এমন কিছু আবিষ্কার করল যা পদার্থবিদ্যার ইতিহাস চিরতরে বদলে দিল। এতক্ষণ আমরা জানলাম আইনস্টাইনের জেনারেল রিলেটিভিটি, যা বলল মহাবিশ্ব স্থির নয়। হাবেল প্রমাণ করলেন মহাবিশ্ব প্রসারিত হচ্ছে। বিগ ব্যাংয়ের প্রমাণ মিলল। আমরা জানলাম আমরা তারার ধুলো দিয়ে তৈরি। ভারা রুবিন আবিষ্কার করলেন মহাবিশ্বের 90% পদার্থ অদৃশ্য, কিন্তু তারপরেও 70% শক্তি নিখোঁজ। এখন প্রশ্ন, সেই নিখোঁজ শক্তি কোথায় এবং সেটা কি আমাদের বলবে শূন্য থেকে মহাবিশ্ব তৈরি হয়েছে কিনা? এখন আমরা সরাসরি তাকাবো সেই উত্তরের দিকে। চ্যাপ্টার 3, সময়ের শুরু থেকে আলো। মহাবিশ্বের আকৃতি কেমন একটু ভাবুন। আপনি যদি মহাবিশ্বের একেবারে বাইরে থেকে তাকান, মহাবিশ্বের আকৃতি কেমন হবে? গোল, চ্যাপ্টা, স্যাডেলের মতো বাঁকানো? এটা নিছক দার্শনিক প্রশ্ন নয়, কারণ জেনারেল রিলেটিভিটি বলছে মহাবিশ্বের আকৃতির উপর নির্ভর করে তার ভবিষ্যৎ। 3টি সম্ভাবনা আছে। 1, ক্লোজড ইউনিভার্স। মহাবিশ্ব একটা বিশাল গোলকের পৃষ্ঠের মতো। এটা প্রসারিত হতে হতে একদিন থামবে, তারপর সংকুচিত হয়ে একটা বিন্দুতে এসে ধসে পড়বে। এর নাম বিগ ক্রাঞ্চ। এখানে মজার একটা কথা আছে। এই মহাবিশ্বে যদি আপনি যথেষ্ট দূরে তাকান, আপনি আপনার নিজের মাথার পেছনটা দেখতে পাবেন। 2, ওপেন ইউনিভার্স। মহাবিশ্ব একটা স্যাডেলের মতো বাঁকানো। এটা চিরকাল প্রসারিত হতে থাকবে ধীরে ধীরে। 3, ফ্ল্যাট ইউনিভার্স। মহাবিশ্ব সম্পূর্ণ সমতল। এখানে সমান্তরাল রেখাগুলো কখনো মেলে না, কখনো দূরেও যায় না। এটাও চিরকাল প্রসারিত হবে, কিন্তু ক্রমশ ধীরে ধীরে। এই 3টির মধ্যে কোনটা সত্যি? স্কুলে আমরা শিখেছিলাম একটা ত্রিভুজের 3টে কোণ যোগ করলে 180 ডিগ্রি হয়, কিন্তু এটা সত্যি শুধু সমতল পৃষ্ঠে। কল্পনা করুন, পৃথিবীর ওপর একটা ত্রিভুজ আঁকছেন। বিষুবরেখা থেকে উত্তর মেরুতে একটা সরল রেখা, উত্তর মেরু থেকে 90 ডিগ্রি ঘুরে আরেকটা রেখা, এবং সেই রেখা থেকে আবার বিষুব রেখায়। এই ত্রিভুজের 3 কোণ যোগ করুন, কত পাবেন আন্দাজ করতে পারছেন? পাবেন 270 ডিগ্রি। মানে বাঁকা পৃষ্ঠে জ্যামিতির নিয়ম বদলে যায়। এই একই নীতি ব্যবহার করে মহাবিশ্বের বক্রতা মাপা সম্ভব। শুধু বড় যথেষ্ট ত্রিভুজ লাগবে, এবং সেই ত্রিভুজ তৈরি করতে বিজ্ঞানীরা ব্যবহার করলেন সেই আলো যা বিগ ব্যাংয়ের পরেই মহাবিশ্বে ছড়িয়ে পড়েছিল। সিএমবি, বিগ ব্যাং এর অবশিষ্ট আলো। মহাবিশ্বের জন্মের প্রায় 3,80,000 বছর পরে একটা অলৌকিক ঘটনা ঘটল। সেই সময় পর্যন্ত মহাবিশ্ব এতটাই গরম ছিল যে কোনো পরমাণু টিকে থাকতে পারত না। প্রোটন এবং ইলেকট্রন আলাদা আলাদা ছুটে বেড়াতো। এই অবস্থায় মহাবিশ্ব ছিল অস্বচ্ছ, ঠিক ঘন কুয়াশার মতো। আলো ঢুকলেই ধাক্কা খেয়ে ফিরে আসতো। তারপর এলো কোমল। প্রোটন এবং ইলেকট্রন জুড়ে তৈরি হলো হাইড্রোজেন পরমাণু। মহাবিশ্ব হঠাৎ স্বচ্ছ হয়ে গেল, এবং সেই মুহূর্তে যে আলো ছিল সে স্বাধীনভাবে ছুটতে শুরু করলো। 13.8 বিলিয়ন বছর ধরে সেই আলো ছুটে চলেছে। মহাবিশ্বের প্রসারণের সাথে সাথে তার তরঙ্গদৈর্ঘ্য বেড়ে গেছে। এখন সে মাইক্রোওয়েভ। একে বলা হয় কসমিক মাইক্রোওয়েভ ব্যাকগ্রাউন্ড, বা সংক্ষেপে সিএমবি। এখন একটা মজার কথা বলি। আপনি যদি পুরনো টেলিভিশনে কেবল ছাড়া চালু করতেন, যে সাদা কালো ঝিরঝিরে স্ট্যাটিক রেখা দেখা যেত, তার প্রায় 1% ছিল সিএমবি এর সংকেত। সরাসরি বিগ ব্যাংয়ের আলো আপনার টিভির পর্দায়। মজার বিষয় না? অবশ্যই। এই সিএমবি এর আলো মেপে মহাবিশ্বের জ্যামিতি বের করা সম্ভব। কিভাবে? সিএমবিতে ছোট ছোট তাপমাত্রার পার্থক্য আছে। কিছু জায়গায় একটু গরম, কিছু একটু ঠান্ডা। এগুলো হলো সেই আদি ঢেউ যা থেকে পরে তারা ছায়াপথ তৈরি হয়েছে। এই গরম ঠান্ডা দাগগুলো কত বড় সেটা নির্ভর করে মহাবিশ্বের বক্রতার উপর। কল্পনা করুন, একটা নির্দিষ্ট মাপের শাসক
সমতল কাগজে রাখলে যত বড় দেখাবে, বাঁকানো গোলকের উপর রাখলে তার চেয়ে বড় দেখাবে, স্যাডেলের উপর রাখলে ছোট দেখাবে। 1998 সালে একটি দল এই পরীক্ষা করল, নাম বুমেরাং। একটি বিশাল বেলুনে বেঁধে অ্যান্টার্কটিকার আকাশে ছেড়ে দেওয়া হলো একটা ডিটেক্টর। সেখান থেকে সে আকাশের সিএমবি এর ছবি তুলল। দল তিনটি কম্পিউটারে সিমুলেশন তৈরি করছিল, একটা ক্লোজড ইউনিভার্সের জন্য, একটা ওপেন ইউনিভার্সের জন্য এবং একটা ফ্ল্যাট ইউনিভার্সের জন্য। তারপর আসল চিত্রের সাথে মিলিয়ে দেখা হলো এবং ফলাফল ফ্ল্যাট ইউনিভার্স ঠিক মাঝেরটা। গোল ডিস্কের গল্পের মতো, বাবার চেয়ারটা বড়, মায়েরটা ছোট, কিন্তু ছোট ভাল্লুকের চেয়ারটা একদম মাপে ঠিক। মহাবিশ্ব সমতল, কিন্তু সমস্যা তখনও আছে। মহাবিশ্ব সমতল এটা প্রমাণিত হওয়া মানে কি? মানে মহাবিশ্বের মোট শক্তি একটি নির্দিষ্ট মান, ক্রিটিক্যাল ডেনসিটি এর সমান। কিন্তু মনে আছে, ডার্ক ম্যাটার সহ সব দৃশ্যমান পদার্থ মিলিয়ে পাওয়া যাচ্ছে মাত্র 30%। মহাবিশ্ব সমতল হতে হলে দরকার 100%। তাহলে বাকি 70% কোথায়? চ্যাপ্টার 4, শূন্যতা নিয়ে অনেক কথা। এখানে গল্পটা একটু পেছনে যাবে। মনে আছে আইনস্টাইনের সেই সবচেয়ে বড় ভুল, কসমোলজিক্যাল কনস্ট্যান্ট, যেটা তিনি সমীকরণে যোগ করেছিলেন স্থির মহাবিশ্ব বানাতে, যেটা পরে তিনি মুছে ফেলেছিলেন? সেটা ফিরে এলো, কিন্তু ভিন্ন রূপে। আইনস্টাইনের সমীকরণের বাম দিকে একটা ধ্রুবক রাশি ছিল, যা মহাকর্ষের বিকর্ষণ তৈরি করত। গণিতবিদরা এই রাশিকে বাম দিক থেকে ডান দিকে নিয়ে গেলেন। মনে হচ্ছে ছোট্ট একটা কাজ, কিন্তু পদার্থবিদ্যায় এর মানে আমূল বদলে গেল। ডান দিক থেকে শক্তি এবং পদার্থের হিসাব, তার মানে এই রাশি এখন একটা শক্তির উৎস। কিন্তু কোথা থেকে এই শক্তি? উত্তর শূন্য স্থান থেকে। বলছে কি ফাঁকা স্থানেরও কি শক্তি আছে? আইনস্টাইনের সমীকরণ বলছে হ্যাঁ, যদি শূন্য স্থানের নিজস্ব শক্তি থাকে তাহলে সেটা মহাবিশ্বকে প্রসারিত করতে পারে। কিন্তু এটা কি সত্যি? চতুর্থ শ্রেণীর যে কোনো ছাত্র বলবে শূন্যের মধ্যে শক্তি থাকে কিভাবে? সেই চতুর্থ শ্রেণীর ছাত্র কোয়ান্টাম মেকানিক্স পড়েনি। কোয়ান্টাম মেকানিক্স নিয়মের বাইরের জগৎ। কোয়ান্টাম মেকানিক্স হলো পদার্থবিদ্যার সেই শাখা যেখানে আমাদের সাধারণ অভিজ্ঞতার কোনো নিয়ম কাজ করে না। নিলস বোর, ওয়ার্নার হাইজেনবার্গ, শ্রোডিঞ্জার এই বিজ্ঞানীরা 1920-এর দশকে একটা সম্পূর্ণ নতুন জগৎ আবিষ্কার করলেন, পরমাণুর ভেতরের জগৎ। এই জগতে ইলেকট্রন একই সাথে দুই জায়গায় থাকতে পারে, কণারা দেয়াল ভেদ করে যেতে পারে, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, কেউ না দেখলে যে কোনো কিছু ঘটতে পারে। এটাই হাইজেনবার্গের আনসার্টেনটি প্রিন্সিপাল। সহজ করে বলি, কোয়ান্টাম জগতে কোনো সুনির্দিষ্ট অবস্থান এবং সুনির্দিষ্ট গতি একসাথে জানা অসম্ভব। আপনি যত নিখুঁতভাবে একটা মাপবেন, অপরটা তত অনিশ্চিত হয়ে যাবে। কিন্তু এর একটা অদ্ভুত পরিণতি আছে। এই আনসার্টেনটি প্রিন্সিপাল বলছে শূন্য শক্তিতে কোনো কিছু থাকা অসম্ভব, কারণ যদি কোনো কণা সত্যি শূন্য শক্তিতে থাকে তার অবস্থানও নিশ্চিত, গতিও নিশ্চিত, সেটা আনসার্টেনটি প্রিন্সিপাল লঙ্ঘন করে। তাই কোয়ান্টাম জগতে শূন্য স্থান সত্যিকার শূন্য নয়। এটা আসলে একটা ক্রমাগত কম্পমান সমুদ্র, যেখানে প্রতিটি মুহূর্তে কণারা জন্মাচ্ছে এবং মরছে এত দ্রুত যে আমরা সরাসরি দেখতে পাই না। এদের বলা হয় ভিজুয়াল পার্টিকেল। এগুলো কি আসলে আছে নাকি শুধু গণিতের কল্পনা? এটা প্রমাণ করতে একটা পরীক্ষা করা হয়েছিল। দুটো ধাতব পাত নিন, পরস্পরের খুব কাছে রাখুন, মাঝখানে কোনো পদার্থ নেই, সম্পূর্ণ শূন্য। কি হবে? সাধারণ পদার্থবিদ্যায় কিছুই হওয়ার কথা নয়, দুটো পাত নিরপেক্ষ এবং চার্জহীন। কিন্তু পরীক্ষায় দেখা গেল পাত দুটো একে অপরকে টানছে। কারণ কি? দুই পাতের বাইরে ভিজুয়াল পার্টিকেলগুলো সব ধরনের তরঙ্গদৈর্ঘ্যে কম্পিত হতে পারে, কিন্তু দুই পাতের মাঝখানে জায়গা কম, তাই সেখানে শুধু নির্দিষ্ট তরঙ্গদৈর্ঘ্যের কম্পন সম্ভব। বাইরের চাপ বেশি, ভেতরের চাপ কম, তাই পাত দুটো একে অপরের কাছাকাছি আসছে। এটাই কাশ্মীর ইফেক্ট। পরিমাপ করা হয়েছে, প্রমাণিত। শূন্য স্থানের শক্তি বাস্তব।
কিন্তু এখানে একটা বিশাল সমস্যা আছে। কোয়ান্টাম মেকানিক্স শূন্য স্থানের শক্তির একটা মান হিসাব করে দেয়। জেনারেল রিলেটিভিটি মহাবিশ্বের প্রসারণ থেকে শূন্য স্থানের শক্তির একটা মান বের করে। এই দুটো মানের পার্থক্য 10-এর পরে 120টা শূন্য। এটা কতটা বড়? মহাবিশ্বের পর্যবেক্ষণযোগ্য অংশে মোট পরমাণুর সংখ্যার চেয়েও বড়। পদার্থবিদ্যার ইতিহাসে তত্ত্ব এবং পর্যবেক্ষণের এটাই সবচেয়ে বড় ব্যবধান। এর মানে কি? হয় আমাদের কোয়ান্টাম তত্ত্বে কোথাও মৌলিক ভুল আছে, অথবা কোনো অজানা কারণে শূন্য স্থানের শক্তি এত কম। এই রহস্যের সমাধান এখনও হয়নি। কিন্তু 1995 সালে ক্রাউস এবং থার্নার একটা সাহসী দাবি করেছিলেন। তারা বললেন শূন্য স্থানের যে সামান্য শক্তি আছে সেটাই হয়তো মহাবিশ্বের নিখোঁজ 70%। সবাই হাসলেন। তারপর 1998 সাল এলো। চ্যাপ্টার 5, পালিয়ে যাওয়া মহাবিশ্ব। মহাবিশ্বের দূরত্ব মাপা অত্যন্ত কঠিন, কিন্তু বিজ্ঞানীরা একটা উপায় খুঁজে পেলেন। নাম স্ট্যান্ডার্ড ক্যান্ডেল। ধারণাটা সহজ। মনে করুন আপনার কাছে একটি মোমবাতি আছে যার আলোর পরিমাণ আপনি ঠিক জানেন। এখন সেই মোমবাতি দূরে রাখলে কম উজ্জ্বল দেখাবে। কতটা কম উজ্জ্বল দেখাচ্ছে তা থেকে আপনি বলতে পারবেন সে কত দূরে। মহাবিশ্বে এই মোমবাতি হলো একটা বিশেষ ধরনের তারার বিস্ফোরণ, সুপারনোভা। এই বিস্ফোরণগুলো প্রায় একই উজ্জ্বলতায় জ্বলে। তাই যে সুপারনোভা কম উজ্জ্বল দেখাচ্ছে সে দূরে, যে বেশি উজ্জ্বল সে কাছে। এই পদ্ধতি ব্যবহার করে দুটো আন্তর্জাতিক দল মহাবিশ্বের সবচেয়ে বড় রহস্যের দিকে এগিয়ে গেল। 1998 সাল, বিজ্ঞানের ইতিহাস বদলানোর বছর। মহাবিশ্বের প্রসারণ কি ধীর হচ্ছে? এটা হওয়ার কথা। মহাকর্ষ তো আকর্ষণ বল, পদার্থকে টানে, তাহলে প্রসারণ ধীর হওয়ারই কথা। দুটো দল সুপারনোভা মেপে এই ধীর হওয়া পরিমাপ করতে বসল। সল পালমাটার এর নেতৃত্বে সুপারনোভা কসমোলজি প্রজেক্ট, ব্রেইন স্মিথ এর নেতৃত্বে হাই জেট সুপারনোভা সার্চ টিম। তারা আলাদা আলাদা কাজ করছিল, এমনকি একে অপরের সাথে প্রতিযোগিতায় ছিল, এবং দুটো দলই একই উত্তর পেল। দূরবর্তী সুপারনোভাগুলো প্রত্যাশার চেয়ে বেশি মেলান, মানে তারা আমাদের ধারণার চেয়ে দূরে, মানে মহাবিশ্ব আমাদের ধারণার চেয়ে বেশি প্রসারিত হয়ে গেছে। মহাবিশ্বের প্রসারণ ধীর হচ্ছে না, বরং ত্বরান্বিত হচ্ছে। মহাকর্ষ আকর্ষণ বল, তাহলে প্রসারণ কেন ত্বরান্বিত হবে? কোন শক্তি মহাবিশ্বকে ক্রমশ দ্রুততর করে ছড়িয়ে দিচ্ছে? এই বিকর্ষণ শক্তির নাম দেওয়া হলো ডার্ক এনার্জি, এবং সবচেয়ে সম্ভাবনার ব্যাখ্যা হলো এটাই সেই শূন্য স্থানের শক্তি, আইনস্টাইনের কসমোলজিক্যাল কনস্ট্যান্ট। মহাবিশ্বের প্রতিটি ঘন সেন্টিমিটার শূন্য স্থানে একটা ক্ষুদ্র শক্তি আছে। কাছাকাছি দূরত্বে এটা অনুভব করা যায় না, কিন্তু মহাবিশ্বের বিশাল স্কেলে কোটি কোটি আলোকবর্ষ জুড়ে এই শক্তি জমে জমে বিশাল হয়ে যায়, এবং এটাই মহাবিশ্বকে ক্রমশ দ্রুততর করে প্রসারিত করছে। এখন হিসাব মিলিয়ে দেখুন। ডার্ক ম্যাটার 27%, সাধারণ পদার্থ যেমন তারা, গ্রহ, আপনি, আমি 5%, ডার্ক এনার্জি 68%, মোট 100%। মহাবিশ্ব সমতল, এবং হিসাব মিলে গেল। 2011 সালে সল পালমাটার, ব্রেইন স্মিথ এবং অ্যাডাম রাইস এই তিনজন পেলেন পদার্থবিদ্যায় নোবেল পুরস্কার মহাবিশ্বের ত্বরান্বিত প্রসারণ আবিষ্কারের জন্য। এবং সেই সাথে প্রমাণিত হলো ক্রাউস এবং টার্নার এর 1995 সালের পাগলামি পেপার, যে দাবিকে সবাই হাসিতে উড়িয়ে দিয়েছিল, যে পেপার 2 বছরে মাত্র 2-1 বার সাইট হয়েছিল। প্রকৃতি নিজে এসে বলল তারা ঠিকই বলেছিল। বিজ্ঞানে এটাই হয়, সাহসী প্রশ্ন, প্রমাণের অপেক্ষা, এবং শেষ পর্যন্ত সত্যের জয়। কিন্তু এখনও আছে প্রশ্ন। ডার্ক এনার্জি আছে, এটা প্রমাণিত, কিন্তু এটা কি সেটা আমরা এখনও জানি না। শূন্যস্থানের শক্তি, অন্য কিছু? এবং এই ডার্ক এনার্জি যদি সত্যিই মহাবিশ্বকে ক্রমশ দ্রুততর করে ছড়িয়ে দিচ্ছে, তাহলে মহাবিশ্বের ভবিষ্যৎ কি? এর উত্তর একটু বিষণ্ণ, কিন্তু অসাধারণ। এতক্ষণ আমরা জানলাম কসমিক মাইক্রোওয়েভ ব্যাকগ্রাউন্ড মেপে দেখা গেল
মহাবিশ্ব সমতল, কিন্তু তাহলে 70% শক্তি কোথায়? কোয়ান্টাম মেকানিক্স বলছে শূন্য স্থানও শক্তিশালী, এবং 1998 সালে প্রমাণিত হল মহাবিশ্বের প্রসারণ ত্বরান্বিত হচ্ছে। সেই ত্বরান্বিত হওয়ার কারণ ডার্ক এনার্জি, শূন্য স্থানের শক্তি। আইনস্টাইনের সবচেয়ে বড় ভুল আসলে ভুলই ছিল না। মহাবিশ্ব আমাদের কল্পনার চেয়ে অনেক বেশি অদ্ভুত এবং অনেক বেশি সুন্দর। চ্যাপ্টার 6, মহাবিশ্বের বিনামূল্যের ডোজ। একটা পেন্সিল নিন, সেটাকে তার ডগার উপর দাঁড় করান। সম্ভব? হয়তো 1 সেকেন্ড, তারপর পড়ে যাবে, কারণ ডগার উপর দাঁড়ানো পেন্সিল একটা অস্থির অবস্থা, সামান্য কম্পন হলেই পড়ে যাবে। মহাবিশ্বের জ্যামিতিও ঠিক এই রকম। মহাবিশ্ব যদি সমতল হয় এটাও অস্থির, কারণ মহাবিশ্ব প্রসারিত হওয়ার সাথে সাথে সমতলতা থেকে সামান্য বিচ্যুতিও বাড়তে থাকে। মহাবিশ্ব যখন 1 সেকেন্ড বয়সী ছিল, তখন যদি সমতলতা থেকে 10% বিচ্যুতি থাকতো, আজকে সেটা হতো 1 ট্রিলিয়ন গুণ বেশি, অর্থাৎ মহাবিশ্ব আর সমতল থাকতো না। কিন্তু মহাবিশ্ব সমতল। তাহলে শুরুতেই কেউ পেন্সিলটাকে একদম নিখুঁতভাবে ডগার উপর দাঁড় করিয়ে দিয়েছিল। এই সমস্যার নাম ফ্ল্যাটনেস প্রবলেম, এবং এর সমাধান দিলেন এক তরুণ পদার্থবিদ। 1980 সাল, স্ট্যানফোর্ড ইউনিভার্সিটিতে একজন তরুণ পোস্ট ডক্টরাল রিসার্চার বসে আছেন, নাম অ্যালেন গুথ। তিনি ভাবছেন মহাবিশ্ব এত সমতল কেন, আর কসমিক মাইক্রোওয়েভ ব্যাকগ্রাউন্ড এত একরকম কেন? মহাবিশ্বের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে আলো পৌঁছাতে সময় লাগার কথা, আসলে 2 প্রান্তের তাপমাত্রা এক হলো কিভাবে? এই সমস্যার সমাধান করতে গিয়ে অ্যালেন গুথ একটা অসাধারণ ধারণা দিলেন। কল্পনা করুন, ঠান্ডায় জলীয় বাষ্প বরফ হয়ে যায়। এই পর্যায়ে পরিবর্তনের সময় শক্তি বের হয়। মহাবিশ্বের শুরুতেও এরকম একটা পর্যায় পরিবর্তন হয়েছিল, এবং সেই মুহূর্তে মহাবিশ্ব অবিশ্বাস্য দ্রুত গতিতে প্রসারিত হয়েছিল। কতটা দ্রুত? মাত্র 10⁻⁻35 সেকেন্ডে মহাবিশ্ব একটি পরমাণুর চেয়েও ছোট আকার থেকে একটি আঙুলের ডগার মতো সাইজে পরিণত হয়েছিল। এটাকে বলা হয় ইনফ্লেশন। ইনফ্লেশন কিভাবে ফ্ল্যাটনেস প্রবলেম সমাধান করে? একটা বেলুনের কথা ভাবুন। বেলুন যখন ছোট, তার পৃষ্ঠের বক্রতা স্পষ্ট, কিন্তু বেলুনকে যদি পৃথিবীর মতো বড় করে ফুলিয়ে দেন, তার পৃষ্ঠ সমতল হয়ে যাবে। ইনফ্লেশন ঠিক এভাবে মহাবিশ্বকে সমতল করে দিয়েছিল, এবং একই সাথে সমাধান হলো হরাইজন প্রবলেম। মহাবিশ্বের সব অংশ একসময় এত কাছে ছিল যে তাপমাত্রা সমান হয়ে গিয়েছিল, তারপর ইনফ্লেশন সব কিছু বিচ্ছিন্ন করে দিয়েছে। কিন্তু এখানেও একটা প্রশ্ন আসে, ইনফ্লেশনের শক্তি কোথা থেকে এলো? ইনফ্লেশন এর সময় মহাবিশ্ব অবিশ্বাস্য দ্রুত গতিতে প্রসারিত হচ্ছিল। এই প্রসারণের শক্তি কোথা থেকে এলো? এখানেই ক্রাউসের সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ কথা। ইনফ্লেশন তৈরি হয়েছিল একটি ফলস ভ্যাকুয়াম থেকে, অর্থাৎ শূন্য স্থানের একটি অস্থির উচ্চ শক্তির অবস্থা। এই ফলস ভ্যাকুয়ামে শক্তির ঘনত্ব ছিল স্থির। মহাবিশ্ব প্রসারিত হতে থাকলেও শক্তির ঘনত্ব কমেনি, কিন্তু আয়তন বাড়ছিল। তাহলে মোট শক্তি বাড়ছিল, কিন্তু শক্তির সংরক্ষণ সূত্র কি বলে? এখানে জেনারেল রিলেটিভিটি একটা অসাধারণ কাজ করে। মহাকর্ষের ঋণাত্মক শক্তি, ফ্রিল্যান্স। একটা বল মাথার উপরে ছুড়ে দিন, সেই বলে 2টো শক্তি আছে। ধনাত্মক গতিশক্তি, সে ওপরে উঠছে, তাই শক্তি আছে। ঋণাত্মক মহাকর্ষজনিত বিভব শক্তি। এখন বলটা যদি এসকেপ ভেলোসিটিতে ছড়া হয়, তার মোট শক্তি ঠিক 0। ধনাত্মক গতিশক্তি এবং ঋণাত্মক মহাকর্ষ শক্তি একে অপরকে বাতিল করে দেয়। এখন এই একই হিসাব মহাবিশ্বের ক্ষেত্রে করুন। প্রতিটি ছায়াপথ, প্রতিটি তারা, তার গতিশক্তি আছে প্রসারণের কারণে, এবং মহাকর্ষজনিত ঋণাত্মক শক্তি আছে অন্য সব পদার্থের টানে। একটি সমতল মহাবিশ্বে এই 2টো শক্তি ঠিক একে অপরকে বাতিল করে, অর্থাৎ মোট শক্তি 0। মহাবিশ্বের মোট শক্তি 0 এর মানে কি? এর মানে হলো মহাবিশ্ব তৈরি করতে কোনো শক্তি লাগেনি, কারণ যা তৈরি হয়েছে তার মোট শক্তি 0। 0 থেকে 0 তৈরি করা যায়। অ্যালেন গুথ এটাকেই বলেছিলেন দ্য আল্টিমেট ফ্রি লঞ্চ।
মহাবিশ্ব হলো ইতিহাসের সবচেয়ে বড় বিনামূল্যের ভোজ। কিন্তু আরও একটা কথা আছে, ইনফ্লেশন এর সময় যে সামান্য তাপমাত্রার পার্থক্য ছিল কসমিক মাইক্রোওয়েভ ব্যাকগ্রাউন্ডে, সেগুলো কোথা থেকে এলো? উত্তর হলো কোয়ান্টাম ফ্ল্যাকচুয়েশন থেকে। ইনফ্লেশন এর আগে কোয়ান্টাম শূন্যতা, সেই শূন্যতায় অনন্ত ক্ষুদ্র ঢেউ উঠেছিল, ভিজুয়াল পার্টিকেলস জন্মেছিল এবং মরছিল। ইনফ্লেশন সেই ক্ষুদ্র ঢেউগুলোকে হঠাৎ বিশাল করে ফেলল। সেই ঢেউগুলোই পরে পদার্থের ঘনত্বের পার্থক্য তৈরি করল। সেই পার্থক্য থেকে মহাকর্ষ পদার্থকে টেনে ঘনীভূত করল। সেই ঘনীভূত পদার্থ থেকে তৈরি হলো তারা, গ্যালাক্সি, পৃথিবী, এবং পৃথিবী থেকে তৈরি হলো আপনি, আমি, আমরা সবাই। যদি ইনফ্লেশন সত্যি হয় তাহলে আপনি আক্ষরিক অর্থেই কোয়ান্টাম শূন্যতা থেকে এসেছেন, অর্থাৎ শূন্য থেকে সব কিছু। চ্যাপ্টার 7, আমাদের করুণ ভবিষ্যৎ। ডার্ক এনার্জি মহাবিশ্বকে ক্রমশ দ্রুততর করে প্রসারিত করছে। এর পরিণতি কী? বিজ্ঞানীরা হিসাব করে বললেন, এই মহাবিশ্বের ভবিষ্যৎ সুখকর নয়, আসলে বেশ নিঃসঙ্গ। এখন রাতের আকাশে আমরা দেখতে পাই প্রায় 400 বিলিয়ন ছায়াপথ। প্রতিটি ছায়াপথে কোটি কোটি তারা। এই মুহূর্তে তারা সবাই আমাদের থেকে দূরে সরে যাচ্ছে, কিন্তু এখনও দেখা যাচ্ছে, কারণ আলো পৌঁছাতে পারছে। ডার্ক এনার্জি মহাবিশ্বের প্রসারণ ত্বরান্বিত করছে। একসময় দূরবর্তী ছায়াপথগুলো এত দ্রুত সরে যাবে যে তাদের আলো আর আমাদের কাছে পৌঁছাতে পারবে না। তারা হারিয়ে যাবে না, কিন্তু আমাদের জন্য অদৃশ্য হয়ে যাবে। কখন? প্রায় 2 ট্রিলিয়ন বছর পরে। তখন আমাদের স্থানীয় ছায়াপথ গোষ্ঠী, যেমন মিল্কওয়ে, অ্যান্ড্রোমিডা আর কয়েকটি ছোট ছোট ছায়াপথ একে অপরের সাথে মিশে এতটাই বিশাল ছায়াপথ তৈরি করবে, এবং সেই ছায়াপথ ছাড়া বাহ্যিক মহাবিশ্ব সম্পূর্ণ অন্ধকার। কল্পনা করুন, 2 ট্রিলিয়ন বছর পরে সেই বিশাল ছায়াপথে কোনো একটা গ্রহে একটা সভ্যতা আছে। তাদের জ্যোতির্বিজ্ঞানীরা টেলিস্কোপ দিয়ে আকাশের দিকে তাকাচ্ছেন। তারা কি দেখবেন? শুধু নিজেদের ছায়াপথ, চারিদিকে শুধু অন্ধকার। তারা মনে করবেন মহাবিশ্বে শুধু এই একটাই ছায়াপথ আছে। মহাবিশ্ব স্থির এবং চিরন্তন। আমরা 1915 সালের আগে ঠিক এটাই ভাবতাম, কিন্তু তখন আমাদের ভুল ছিল না, কারণ প্রমাণ ছিল না। তাদেরও ভুল হবে না, কারণ তখন প্রমাণ থাকবে না। এবার ভাবুন, আমরা এখন 2020-এর দশকে বাস করছি। বিগ ব্যাংয়ের প্রমাণ আছে, কসমিক মাইক্রোওয়েভ ব্যাকগ্রাউন্ড আছে, হাবেল এক্সপ্লেনেশন আছে, হিলিয়ামের অনুপাত আছে, কিন্তু এই সব প্রমাণ ট্রিলিয়ন বছর পরে থাকবে না। প্রমাণগুলো একে একে মুছে যাবে। প্রথমত, হাবেল এক্সপ্লেনেশন। দূরবর্তী ছায়াপথগুলো দৃষ্টিসীমার বাইরে চলে যাবে, আর কোনো রেডশিফট মাপা সম্ভব হবে না। মহাবিশ্ব প্রসারিত হচ্ছে, এটা জানার কোনো উপায় থাকবে না। দ্বিতীয়ত, কসমিক মাইক্রোওয়েভ ব্যাকগ্রাউন্ড। মহাবিশ্বের প্রসারণের সাথে সাথে কসমিক মাইক্রোওয়েভ ব্যাকগ্রাউন্ডের তরঙ্গদৈর্ঘ্য আরও বাড়তে থাকবে। একসময় এর তরঙ্গদৈর্ঘ্য হবে দৃশ্যমান মহাবিশ্বের আকারের সমান। তখন সেটা পরিমাপের বাইরে চলে যাবে। তৃতীয়ত, হিলিয়ামের অনুপাত। এখন মহাবিশ্বে যে হিলিয়াম আছে তার মাত্র 15% তারার ভেতরে তৈরি হয়েছে। বাকি 85% এসেছে বিগ ব্যাং থেকে। কিন্তু ট্রিলিয়ন বছর ধরে তারারা জ্বলতে থাকবে, তখন বেশিরভাগ হিলিয়াম হবে তারার ভেতরের তৈরি। বিগ ব্যাংয়ের সেই নির্দিষ্ট অনুপাত আর চেনা যাবে না। এর মানে এই মহাবিশ্বের সত্য ইতিহাস জানার সুযোগ আছে শুধু এখনই, এই কয়েকশো বিলিয়ন বছর। তারপর সত্য চিরতরে অন্ধকারে ঢেকে যাবে। ক্রাউস এবং তার সহকর্মী রবার্ট শিয়ারার একটা অসাধারণ কথা বলেছেন, আমরা মহাবিশ্বের ইতিহাসে একটা বিশেষ মুহূর্তে বাস করছি। ডার্ক এনার্জি এত আগে ছিল না যে তখন দেখা যেত, এরপরে থাকবে না যে তখন দেখা যাবে। শুধু এই কয়েকশো বিলিয়ন বছর, এই একটাই সময় যখন মহাবিশ্বের সত্য জানা সম্ভব, এবং আমরা সেই সময়েই আছি। এটা বিষণ্ণতার গল্প নয়, এটা সুযোগের গল্প। আমরা এমন এক মুহূর্তে দাঁড়িয়ে আছি যখন সত্য এখনও দেখা যাচ্ছে, এবং আমরা সেই সত্য দেখার চেষ্টা করছি। ডাগলাস অ্যাডাম একবার বলেছিলেন, স্পেস ইজ বিগ, রিয়েলি বিগ, ইউ জাস্ট ওন্ট বিলিভ হাউ ভ্যাস্টলি, হাজলি, মাইন্ড ব্লোয়িংলি বিগ ইট ইজ।
মহাকাশ বিশাল এবং আমরা অত্যন্ত ছোট, কিন্তু সেই ছোট আমরা সেই বিশাল মহাকাশকে বুঝতে পারছি। এটা কি কম আশ্চর্যের? মহাবিশ্বের ভবিষ্যৎ অন্ধকার, তারাগুলো একদিন নিভে যাবে, ছায়াপথগুলো দৃষ্টির বাইরে চলে যাবে, কিন্তু অজানাকে এই মুহূর্তে আমরা জানি। আমরা জানি বিগ ব্যাং হয়েছিল, আমরা জানি ডার্ক এনার্জি আছে, আমরা জানি মহাবিশ্ব সমতল, এবং আমরা জানি শূন্য থেকে সব কিছু তৈরি হতে পারে। এই জানাটাই, এই ছোট্ট জানাটাই হয়তো মহাবিশ্বের সবচেয়ে বড় ঘটনা। এতক্ষণ আমরা জানলাম ইনফ্লেশন, মহাবিশ্বের শুরুতে অবিশ্বাস্য দ্রুত প্রসারণ, সমতলতার সমস্যা সমাধান করেছে, এবং আমরা তৈরি হয়েছি সেই ইনফ্লেশন এর কোয়ান্টাম ঢেউ থেকে। ফ্রিল্যান্স, মহাবিশ্বের মোট শক্তি শূন্য, ধনাত্মক এবং ঋণাত্মক শক্তি একে অপরকে বাতিল করে, তাই মহাবিশ্ব তৈরিতে কিছুই লাগেনি। করুণ ভবিষ্যৎ, ট্রিলিয়ন বছর পরে প্রমাণগুলো মুছে যাবে, ভবিষ্যতের সভ্যতা সত্য জানতে পারবে না। কিন্তু এখনও একটা বড় প্রশ্ন বাকি, ইনফ্লেশন এর আগে কি ছিল? সেই শূন্য স্থান কোথা থেকে এলো? শূন্য কি সত্যি কিছু তৈরি করতে পারে? এবার আমরা সরাসরি সেই প্রশ্নের মুখোমুখি হব। চ্যাপ্টার 8, একটি বিশাল দুর্ঘটনা। এই মহাবিশ্বে কিছু সংখ্যা আছে যেগুলো একটু বদলালে সব কিছু ভেঙে পড়ত। যেমন মহাকর্ষ বলের শক্তি, যদি এটা একটু বেশি হতো মহাবিশ্ব বিগ ব্যাংয়ের পরেই ধসে পড়ত, তারা, গ্রহ, জীবন কিছুই তৈরি হওয়ার সময় পেত না। যদি একটু কম হতো পদার্থ কখনো একত্রিত হতে পারত না, তারা তৈরি হতো না, কার্বন, অক্সিজেন তৈরি হতো না, আপনি তৈরি হতেন না। প্রোটনের ভর, ইলেকট্রনের চার্জ, ডার্ক এনার্জির পরিমাণ, এই প্রতিটি সংখ্যা এত নিখুঁতভাবে সামঞ্জস্যপূর্ণ যে মনে হয় কেউ যেন ইচ্ছে করে বেছে নিয়েছে। এটাকে বলা হয় ফাইন টিউনিং সমস্যা। এবং এই প্রশ্নকে কেন্দ্র করে দুটো বিপরীত উত্তর আছে। প্রথম উত্তর, ঈশ্বর বেছে নিয়েছেন। ধর্মতত্ত্বের দৃষ্টিতে উত্তর সহজ, কেউ একজন প্রতিটি সংখ্যা এত নিখুঁতভাবে বেছে নিয়েছেন যেন আমরা থাকতে পারি। এই যুক্তিকে বলা হয় টেলোলজিক্যাল আর্গুমেন্ট, অর্থাৎ মহাবিশ্ব একটি উদ্দেশ্যের দিকে সাজানো। কিন্তু ক্রাউস বলেছেন এই উত্তরটা আসলে কোনো উত্তর নয়, কারণ এটা কিছু ব্যাখ্যা করে না। ঈশ্বর বেছে নিয়েছেন বললে পরের প্রশ্নটা আসে, ঈশ্বর কেন এই সংখ্যাগুলো বেছে নিলেন এবং ঈশ্বর কোথা থেকে এলেন? দ্বিতীয় উত্তর, অ্যান্থ্রোপিক প্রিন্সিপাল। বিজ্ঞানের উত্তর আরও সূক্ষ্ম। অ্যান্থ্রোপিক প্রিন্সিপাল বলছে আমরা এই মহাবিশ্বে আছি কারণ এই মহাবিশ্বেই আমাদের থাকা সম্ভব। কথাটা শুনতে গোলমেলে মনে হচ্ছে? রিচার্ড ফাইনম্যান একটা কথা বলেছিলেন। তিনি বলেছিলেন, আজকে আমার সাথে অবিশ্বাস্য কিছু হয়েছে। পেনসিলভেনিয়ার রাস্তায় একটা গাড়ির নম্বর দেখলাম, ARW 357। কতটা অবিশ্বাস্য! এই রাজ্যে লক্ষ লক্ষ গাড়ি আছে এবং আজকে ঠিক এই গাড়িটাই আমার চোখে পড়ল। স্বাভাবিকভাবেই হাসি পাচ্ছে, কিন্তু এই হাসিটাই অ্যান্থ্রোপিক প্রিন্সিপাল বোঝার চাবিকাঠি। লটারিতে কোটি টিকিটের মধ্যে একটা জিতবেই। যে জিতেছে সে জিজ্ঞেস করতে পারে, কেন আমি? কত কম সম্ভাবনা ছিল। কিন্তু প্রশ্নটা উল্টো, কাউকে না কাউকে জিততেই হতো, এবং যে জিতেছে সেই প্রশ্ন করতে পারছে, যে জেতেনি সে প্রশ্ন করছে না। মহাবিশ্বের সাথেও একই কথা। যদি এই মহাবিশ্বের সংখ্যাগুলো ভিন্ন হতো কেউ প্রশ্ন করতো না, কারণ কেউ থাকতো না। আমরা প্রশ্ন করছি কারণ আমরা এমন একটা মহাবিশ্বে আছি যেখানে প্রশ্ন করা সম্ভব। অ্যান্থ্রোপিক প্রিন্সিপালটা গাণিতিকভাবে কাজ করে শুধু একটা শর্তে, যদি অনেক মহাবিশ্ব থাকে একটা লটারিতে কেউ না কেউ জিতবেই, কারণ কোটি টিকিট আছে। কিন্তু যদি মাত্র একটি টিকিট থাকে এবং সে জিতে যায় তাহলে সেটা সত্যি অবিশ্বাস্য। তাই যদি শুধু একটাই মহাবিশ্ব থাকে এবং তার সংখ্যাগুলো এত নিখুঁত হয় তাহলে হয়তো সত্যিই কেউ বেছে দিয়েছেন। কিন্তু যদি অসংখ্য মহাবিশ্ব থাকে, প্রতিটিতে আলাদা আলাদা সংখ্যা, তাহলে কোনো একটাতে এই নিখুঁত সংখ্যাগুলো মিলে যাবেই এবং সেই মহাবিশ্বেই আমরা থাকব। এটাই মাল্টিভার্স। স্ট্রিং থিওরি বলছে মৌলিক কণারা আসলে ক্ষুদ্র কম্পমান সুতার মতো। ভিন্ন ভিন্ন কম্পন থেকে
ভিন্ন ভিন্ন কণা তৈরি হয়। কিন্তু এই তত্ত্বের একটা বিস্ময়কর পরিণতি আছে। স্ট্রিং থিওরিতে মহাবিশ্বের সম্ভাব্য অবস্থার সংখ্যা 10⁵ এরও বেশি, অর্থাৎ একের পরে 500টি শূন্য। প্রতিটি অবস্থায় পদার্থবিদ্যার নিয়মগুলো আলাদা, প্রতিটিতে মহাকর্ষের শক্তি আলাদা, প্রতিটিতে ডার্ক এনার্জির পরিমাণ আলাদা। এই বিশাল সম্ভাবনার জগৎকে বলা হয় ল্যান্ডস্কেপ। ইনফ্লেশন যদি চিরন্তন হয়, তাহলে প্রতিটি বাবল ইউনিভার্সে এই ল্যান্ডস্কেপের একটা আলাদা অবস্থা তৈরি হয়। কোনো একটাই আমাদের মহাবিশ্বের মতো সংখ্যা মিলে যাবে এবং সেখানেই আমরা থাকব। কিন্তু ক্রাউস এখানে একটু সতর্ক করেছেন, মাল্টিভার্স এখনও পরীক্ষামূলকভাবে প্রমাণিত নয়, স্ট্রিং থিওরি এখনও পরীক্ষামূলকভাবে প্রমাণিত নয়। এটা একটা সম্ভাবনা, একটা বৈধ বৈজ্ঞানিক অনুমান, কিন্তু এখনও সম্পূর্ণ উত্তর নয়। তাহলে প্রশ্ন থাকছে, সেই ল্যান্ডস্কেপ, সেই ইনফ্লেশন, সেই শূন্য স্থান কোথা থেকে এলো? চ্যাপ্টার 9, শূন্যই সত্তা। 1000 বছর ধরে দার্শনিকরা একটা প্রশ্ন করে আসছেন, কেন কিছু আছে, কিছু নেই কেন? ওয়াই দেয়ার ইজ সামথিং রেদার দ্যান নাথিং। ক্রাউস বলেছেন, এই প্রশ্নের মধ্যেই একটা সমস্যা আছে। কেন প্রশ্নটা উদ্দেশ্য বোঝায়, যেন কেউ একটা উদ্দেশ্য নিয়ে মহাবিশ্ব তৈরি করেছে। বিজ্ঞান কেন প্রশ্নের উত্তর দেয় না, বিজ্ঞান কিভাবে প্রশ্নের উত্তর দেয়। তাই প্রশ্নটা হওয়া উচিত, কিভাবে কিছু আছে কিছু ছাড়া, এবং এই প্রশ্নের উত্তর বিজ্ঞান দিতে পারছে। আইজাক নিউটন একটা অসাধারণ কাজ করেছিলেন। তার আগে মানুষ মনে করত গ্রহগুলো কক্ষপথে ঘুরছে কারণ ফেরেশতারা তাদের ঠেলে দিচ্ছে। নিউটন দেখালেন, না, গ্রহগুলো ঘুরছে কারণ মহাকর্ষ তাদের কেন্দ্রের দিকে টানছে, এবং সেই টান একটি সরল গাণিতিক নিয়মে চলে, একটি সূত্র, একটি সমীকরণ। ফেরেশতা লাগে না। এটা নিউটনের সবচেয়ে বড় অবদান। মহাবিশ্ব ব্যাখ্যাযোগ্য, মহাবিশ্ব নিয়মের অধীন, এবং সেই নিয়ম মানুষ বুঝতে পারে। তারপর থেকে বিজ্ঞান প্রতিটি ধাপে একটু একটু করে ঈশ্বরের হস্তক্ষেপের জায়গা সংকুচিত করেছে, এবং প্রতিটি ধাপে মহাবিশ্বকে আরও ব্যাখ্যাযোগ্য করেছে। ক্রাউস বলেছেন, হয়তো এই ধারা শেষ পর্যন্ত সব কিছু ব্যাখ্যা করবে, এমনকি মহাবিশ্বের উৎপত্তিও। এখানে ক্রাউস একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পার্থক্য করেছেন। শূন্য বা নাথিং এর অনেক স্তর আছে। প্রথম স্তর, দার্শনিকের শূন্য, পরম অনস্তিত্ব। কোনো স্থান নেই, কোনো কাল নেই, কোনো নিয়ম নেই, এটা সংজ্ঞায়িত করা যায় না। দ্বিতীয় স্তর, পদার্থবিদের প্রথম শূন্য, ফাঁকা স্থান, সেখানে কোনো পদার্থ নেই কিন্তু স্থান আছে, সময় আছে। তৃতীয় স্তর, কোয়ান্টাম শূন্য, যেখানে কোনো পদার্থ নেই কিন্তু কোয়ান্টাম ফ্লাকচুয়েশন আছে, কণারা জন্মাচ্ছে এবং মরছে প্রতিটি মুহূর্তে। ক্রাউস বলেছেন, বিজ্ঞান এই তৃতীয় স্তর থেকে মহাবিশ্ব তৈরি হওয়া ব্যাখ্যা করতে পারে। দার্শনিকরা বলেন, এটা শূন্য নয়, এখানে তো কোয়ান্টাম ফিল্ড আছে। ক্রাউস বলেন, ঠিক আছে, কিন্তু এটাই আমাদের জানা সবচেয়ে ভালো শূন্য, এবং এটা থেকে মহাবিশ্ব তৈরি হওয়া বৈজ্ঞানিকভাবে সম্ভব। শূন্যতার সংজ্ঞা বদলে গেছে এবং বিজ্ঞান সেই নতুন শূন্যতা ব্যাখ্যা করতে পারছে। কোয়ান্টাম মেকানিক্স বলছে, শূন্য স্থান আসলে অত্যন্ত ব্যস্ত। প্রতিটি মুহূর্তে কণা প্রতি কণা জোড়ায় জোড়ায় জন্মাচ্ছে, এত দ্রুত যে সরাসরি দেখা যায় না। হাইজেনবার্গের আনসার্টেনটি প্রিন্সিপাল বলছে, যদি কোনো কণা খুব কম সময়ের জন্য জন্ম নেয়, সে আনসার্টেনটি প্রিন্সিপাল এর ফাঁক ব্যবহার করে শক্তি ধার করতে পারে, শুধু দ্রুততা ফেরত দিতে হবে। এই সাময়িক কণাদের বলা হয় ভিজুয়াল পার্টিকেলস। কিন্তু এরা কি সত্যিকারের? কাশ্মীর ইফেক্ট এর গভীরে শূন্যের চাপ। এর আগে আমরা কাশ্মীর ইফেক্টের কথা বলেছিলাম, দুটো ধাতব পাত শূন্যে একে অপরের দিকে টানছে। কিন্তু এর আরও একটা দিক আছে, এই টানটা পরিমাপযোগ্য, এবং পরিমাপ করে দেখা গেছে এটা কোয়ান্টাম ভ্যাকুয়াম এর গণনার সাথে হুবাহু মিলে যায়। এটাই প্রমাণ করে ভিজুয়াল পার্টিকেলস শুধু গণিতের কল্পনা নয়, তারা বাস্তব, তারা শক্তি বহন করে, তারা বল প্রয়োগ করতে পারে, এবং তারা শূন্য স্থান থেকে জন্মাচ্ছে। শূন্য স্থান জীবন্ত। স্টিফেন হকিংস 1974 সালে একটা অসাধারণ তত্ত্ব দিলেন। ব্ল্যাক হোল সম্পর্কে বলা হতো, এর ভেতর থেকে কিছুই বের হতে পারে না, এমনকি আলোও না। কিন্তু হকিংস দেখালেন
এটা পুরোপুরি সত্য নয়। ব্ল্যাক হোলের ঠিক বাইরে কোয়ান্টাম ফ্ল্যাকচুয়েশন থেকে একটা কণা প্রতি কণা জোড়া জন্মাচ্ছে। সাধারণত তারা দ্রুত একে অপরকে ধ্বংস করে, কিন্তু যদি এক মুহূর্তের জন্য একটি কণা ব্ল্যাক হোলের ভেতরে পড়ে যায় এবং তার সঙ্গী বাইরে রয়ে যায়, সেই সঙ্গী বাস্তব কণা হিসেবে মহাকাশে উড়ে যায়। এটাই হকিংস রেডিয়েশন। মানে হলো শূন্য স্থান থেকে বাস্তব কণা তৈরি হতে পারে যদি পরিস্থিতি সঠিক থাকে। চ্যাপ্টার 10, শূন্যতা অস্থির। কোয়ান্টাম মেকানিক্সের একটা মূলনীতি আছে, যা নিষিদ্ধ নয়, তা আবশ্যিক। অর্থাৎ যদি পদার্থবিদ্যার নিয়ম কোনো কিছু ঘটতে বারণ না করে, তাহলে সেটা ঘটবেই। হয়তো কম সম্ভাবনায়, হয়তো খুব কম সময়ের জন্য, কিন্তু ঘটবে। এই নীতিটা কোথায় কোথায় কাজ করছে? পরমাণুর ভেতরে, ভিজুয়াল পার্টিকেলে, হকিংস রেডিয়েশনে। এখন প্রশ্ন হলো, এই নীতি কি পুরো মহাবিশ্বের ক্ষেত্রেও প্রযোজ্য? মানে পদার্থবিদ্যার নিয়ম যদি একটা মহাবিশ্ব তৈরি হওয়াকে বারণ না করে, তাহলে কি শূন্য স্থান থেকে একটা মহাবিশ্ব জন্ম নিতে পারে? ভিজুয়াল ইউনিভার্স। কোয়ান্টাম থিওরিতে এমন কোনো নিয়ম নেই যা শূন্য স্থান থেকে ছোট সংকুচিত স্থানের বুদবুদ তৈরি হওয়াকে নিষিদ্ধ করে। স্টিফেন হকিং এবং তার সহকর্মীরা দেখিয়েছেন কোয়ান্টাম গ্র্যাভিটির ফ্রেমওয়ার্কে ছোট ছোট কম্প্যাক্ট স্পেস হঠাৎ জন্ম নিতে পারে এবং হারিয়ে যেতে পারে, ঠিক যেভাবে ভিজুয়াল পার্টিকেলস জন্মায় এবং মরে। এগুলিকে বলা হয় ভিজুয়াল ইউনিভার্স। কিন্তু ভিজুয়াল পার্টিকেলস যেমন সাধারণত চিরস্থায়ী হয় না, ভিজুয়াল ইউনিভার্সও সাধারণত হারিয়ে যাবে। তাহলে আমাদের মহাবিশ্ব কিভাবে টিকে রইল? ভিজুয়াল পার্টিকেলস যখন জন্মায়, সে আনসার্টেনটি প্রিন্সিপাল এর ফাঁক ব্যবহার করে শক্তি ধার করে এবং দ্রুত ফেরত দিতে হয়। কিন্তু যদি কোনো কণার মোট শক্তি শূন্য হয়, তাহলে সে কোনো শক্তি ধার করেনি। তাই আনসার্টেনটি প্রিন্সিপাল তাকে দ্রুত অদৃশ্য হতে বাধ্য করে না, সে চিরস্থায়ী হতে পারে। ভিজুয়াল ফোটন, যার শক্তি শূন্য, সে চিরকাল ধরে ছুটতে পারে। এটাই আলোর বৈদ্যুতিক ক্ষেত্র। এখন সেই একই যুক্তি প্রয়োগ করুন মহাবিশ্বে। আমরা দেখেছিলাম একটা সমতল মহাবিশ্বে মোট শক্তি শূন্য, ধনাত্মক শক্তি এবং ঋণাত্মক মহাকর্ষ শক্তি মিলে শূন্য। তাহলে মহাবিশ্ব কোয়ান্টাম ফ্ল্যাকচুয়েশন থেকে জন্ম নিয়ে চিরস্থায়ী হওয়ার অনুমতি পাচ্ছে। মোট শক্তি শূন্য মানে কোনো শক্তি ধার করা হয়নি, তাই ফেরত দেওয়ার বাধ্যবাধকতা নেই। শূন্য থেকে একটা শূন্য মোট শক্তির মহাবিশ্ব জন্ম নেওয়া কোয়ান্টাম মেকানিক্সের দৃষ্টিতে শুধু সম্ভব নয়, এটা প্রায় অনিবার্য। পদার্থবিদ ফ্রাঙ্ক উইলসেক 1980 সালে এই পুরো ধারণাকে একটি বাক্যে বলেছিলেন, নাথিং ইজ আনস্টেবল। শূন্যতা অস্থির, শূন্যতা স্থির থাকতে পারে না। কোয়ান্টাম মেকানিক্সের কারণে শূন্যতাও সবসময় কিছু না কিছু তৈরি করে, কখনো ভিজুয়াল পার্টিকেলস, কখনো শক্তির ক্ষেত্র, কখনো হয়তো একটি মহাবিশ্ব। এবং সেই কখনো একবার হয়েছিল 13.8 বিলিয়ন বছর আগে, আমাদের মহাবিশ্ব। ক্রাউস এখানে থামছেন এবং সৎভাবে স্বীকার করছেন, এই ব্যাখ্যায় এখনও কিছু আছে। কোয়ান্টাম মেকানিক্স আছে, জেনারেল রিলেটিভিটি আছে, ফিজিক্সের নিয়ম আছে। সেই নিয়মগুলো কোথা থেকে এলো? এখানে দুটো সম্ভাব্য উত্তর। এক, নিয়মগুলো চিরন্তন, তারা সময়ের বাইরে, কোনো আগে ছিল না যখন তারা ছিল না। দুই, নিয়মগুলোও হয়তো স্পন্টেনিয়াসলি এমার্জ করে আরও গভীর কোনো কাঠামো থেকে, যেটা আমরা এখনও জানি না। ক্রাউস বলেছেন এই প্রশ্নের উত্তর এখনও নেই, কিন্তু এটা জিজ্ঞেস করে না ঈশ্বর করেছেন বলে থেমে যাওয়া, সেটা কৌতূহলের পরিসমাপ্তি। বিজ্ঞান বলছে থেমো না, প্রশ্ন করতে থাকো। এতক্ষণ আমরা জানলাম ফাইন টিউনিং সমস্যা, মহাবিশ্বের সংখ্যাগুলো এত নিখুঁত কেন? উত্তর হয়তো অ্যান্থ্রোপিক প্রিন্সিপাল। আমরা এখানেই থাকতে পারতাম এবং সেটার জন্য দরকার মাল্টিভার্স। শূন্যস্থান জীবিত, ভার্চুয়াল পার্টিকেলস, কাশ্মীর ইফেক্ট, হকিংস রেডিয়েশন। শূন্য মানে কিছু নেই এটা নয়, শূন্য মানে ক্রমাগত কিছু তৈরি হওয়ার সম্ভাবনা। শূন্যতা অস্থির, মোট শক্তি শূন্যের মহাবিশ্ব কোয়ান্টাম ফ্ল্যাকচুয়েশন থেকে জন্ম নিতে পারে এবং চিরস্থায়ী হতে পারে। এবং সবচেয়ে বড় কথা হলো নাথিং ইজ আনস্টেবল। শূন্যতা সবসময় কিছু তৈরি করে। এরপর আমরা দেখব মাল্টিভার্সের বিস্তারিত এবং
ক্রাউসের চূড়ান্ত বার্তা, এই অর্থহীন মহাবিশ্বে অর্থ খোঁজার সাহস। চ্যাপ্টার 11, সাহসী নতুন জগৎসমূহ। সৃষ্টির সব তত্ত্বে একটা মৌলিক সমস্যা আছে। যে কোনো কিছু তৈরি হতে হলে মনে হয় কিছু একটা আগে থেকে থাকতে হবে, একটা বাইরের শক্তি, একটা কারণ, একটা নিয়ম। এটাই যেন সৃষ্টির অনিবার্য সত্য, এবং এখানেই ঈশ্বর ধারণাটা ঢুকে পড়ে। মানুষ বলে এই বাইরের শক্তি ঈশ্বর, কিন্তু ক্রাউস একটা অসাধারণ প্রশ্ন করেছেন। নৈতিকতার কথা ভাবুন, নৈতিকতা কি ঈশ্বরের কাছ থেকে আসে? অনেকে বলেন হ্যাঁ, ঈশ্বর বলেছেন তাই সত্য। কিন্তু তাহলে প্রশ্ন আসে, যদি ঈশ্বর বলতেন হত্যা করো, এটা ভালো, তাহলে কি হত্যা ভালো হতো? না, কারণ ঈশ্বরও কোনো কারণ ছাড়া এটা বলতেন না, তিনিও যুক্তির উপর নির্ভর করছেন। তাহলে মাঝখান থেকে ঈশ্বরকে বাদ দিয়ে সরাসরি যুক্তিতে যান। মহাবিশ্বের পদার্থবিদ্যার নিয়মগুলো নিয়েও একই কথা। হয়তো সেই নিয়মগুলোর কোনো বাইরের কারণ লাগে না, হয়তো সেগুলো নিজেরাই চিরন্তন, অথবা হয়তো সেগুলোও স্পন্টানিয়াসলি ইমার্জ করছে। আমরা দেখেছিলাম মোট শক্তি শূন্যের একটি মহাবিশ্ব কোয়ান্টাম ফ্ল্যাকচুয়েশন থেকে জন্ম নিতে পারে, কিন্তু সেখানে একটা সমস্যা ছিল। সেই মোট শক্তি শূন্য হিসাব ছিল নিউটনের গণনায়, যা শুধু ছোট স্কেলে কাজ করে। পুরো বদ্ধ মহাবিশ্বের ক্ষেত্রে জেনারেল রিলেটিভিটি দরকার, এবং এখানে একটা অসাধারণ ফলাফল আসে। একটি বদ্ধ মহাবিশ্বে বৈদ্যুতিক ক্ষেত্রের কথা ভাবুন। যদি একটি ধনাত্মক চার্জ থাকে, তার বলরেখাগুলো ছড়িয়ে পড়ে, কিন্তু বদ্ধ মহাবিশ্বে সেই বলরেখাগুলো ঘুরে এসে মিলিত হবে এবং সেখানে একটা ঋণাত্মক চার্জ তৈরি করবে। মানে বদ্ধ মহাবিশ্বে মোট বৈদ্যুতিক চার্জ শূন্য। ঠিক একইভাবে বদ্ধ মহাবিশ্বে শক্তির ক্ষেত্রের বলরেখাগুলোও ঘুরে মিলিত হয় এবং প্রমাণ করা যায় এই বদ্ধ মহাবিশ্বে মোট শক্তি সবসময় ঠিক শূন্য। এটা শুধু আমাদের মহাবিশ্বের ঘটনা নয়, এটা সব বদ্ধ মহাবিশ্বের জন্য সত্য। তার মানে কোয়ান্টাম গ্র্যাভিটির ফ্রেমওয়ার্কে বদ্ধ মহাবিশ্বগুলো স্বতঃস্ফূর্তভাবে জন্ম নিতে পারে, কোনো বাইরের কারণ ছাড়া, কোনো শক্তি ধার না করে। 1982 সাল হার্ভার্ডে কাজ করছেন তরুণ লরেন্স ক্রাউস। তিনি কিছু গাণিতিক সমস্যার সমাধান নিয়ে কাজ করছেন, যেগুলো দেখে মনে হচ্ছে একটা ইনফ্লেটিং মহাবিশ্বের মতো, একটা মহাবিশ্ব যেন শূন্য থেকে জন্ম নিচ্ছে। কিন্তু তিনি নিশ্চিত নন, বুঝতে পারছেন না কিভাবে এই গণিতটাকে ব্যাখ্যা করবেন। ঠিক এই সময়ে ঠিক পাশের শহরে অ্যালেক্স ভিলেনকিন একটা পেপার লিখলেন। সরাসরি বললেন কোয়ান্টাম গ্র্যাভিটি মহাবিশ্বকে শূন্য থেকে তৈরি করতে পারে। আক্ষরিক অর্থে শূন্য, কোনো স্থান নেই, কোনো সময় নেই। ক্রাউসকে কেউ স্কুপ করে ফেলল, কিন্তু ক্রাউস পরে বললেন আমি খুব বেশি মন খারাপ করতে পারিনি। কারণ 1, আমি নিজেই বুঝিনি আমি কি করছিলাম। কারণ 2, ভেলেনকিন সেই সাহসটা দেখিয়েছেন যা আমি দেখাইনি। বিজ্ঞানে এটাই হয়, কখনো সাহস করে এগিয়ে যাওয়াটাই। হকিংস, হার্টেল, ভেলেনকিন এই বিজ্ঞানীদের কাছ থেকে দুটো বড় সিদ্ধান্ত বের হয়ে আসছে। 1, কোয়ান্টাম গ্র্যাভিটিতে মহাবিশ্ব শূন্য থেকে জন্ম নেবেই, শুধু সম্ভব নয়, এটা প্রায় অনিবার্য, এবং সেই মহাবিশ্বে পদার্থ এবং বিকিরণ থাকতে পারে যতক্ষণ মোট শক্তি শূন্য। 2, শুধু শূন্য থেকে জন্ম নিলে সেই মহাবিশ্ব টিকবে না, সে মাইক্রোসেকেন্ডে ধসে পড়বে। টিকে থাকতে হলে দরকার ইনফ্লেশন, এবং ইনফ্লেশন হলে সেই মহাবিশ্ব ক্রমশ সমতল হয়ে যাবে, বিশাল হয়ে যাবে এবং দীর্ঘস্থায়ী হবে। এর মানে কোয়ান্টাম গ্র্যাভিটি শুধু শূন্য থেকে মহাবিশ্ব তৈরির অনুমতি দেয় না, এটা এমন মহাবিশ্ব তৈরি করে যা ঠিক আমাদের মহাবিশ্বের মতো দেখায়, সমতল, বিশাল এবং দীর্ঘস্থায়ী। কিন্তু এখনও প্রশ্ন থাকছে, কোয়ান্টাম গ্র্যাভিটির নিয়ম কোথা থেকে এলো? জেনারেল রিলেটিভিটি কোথা থেকে এলো? ক্রাউসের উত্তর দুটো। প্রথম সম্ভাবনা, নিয়মগুলো চিরন্তন, সময়ের বাইরে, তারা কখনো শুরু হয়নি। এটা গ্রহণযোগ্য, কিন্তু ক্রাউস বলেছেন আরও সাহসী সম্ভাবনা আছে। দ্বিতীয় সম্ভাবনা, নিয়মগুলো হয়তো আবশ্যিক নয়, হয়তো অনেক ধরনের নিয়ম সম্ভব, যেমন স্ট্রিং থিওরির ল্যান্ডস্কেপে দেখা যাচ্ছে, এবং অ্যান্থ্রোপিক প্রিন্সিপাল থেকে বোঝা যায় আমরা সেই নিয়মের অধীনে আছি যে নিয়ম আমাদের থাকার অনুমতি দেয়। তাহলে সব কিছু কি দুর্ঘটনা? ক্রাউস বলছেন এই প্রশ্নটার ফ্রেমিংই ভুল। দুর্ঘটনা মানে কিছু ভুল হয়ে গেছে,
কিন্তু এখানে কোনো ঠিক পথ ছিল না, ছিল শুধু সম্ভাবনা, এবং আমরা সেই সম্ভাবনার একটি ফলাফল। আইনস্টাইন একবার বলেছিলেন, সবচেয়ে যে প্রশ্নটা তিনি জানতে চান সেটা হলো, ঈশ্বরের কি মহাবিশ্ব সৃষ্টিতে কোনো বিকল্প ছিল? অর্থাৎ পদার্থবিদ্যার নিয়মগুলো কি অনিবার্য, নাকি ভিন্ন নিয়মেও মহাবিশ্ব তৈরি হতে পারত? ক্রাউস বলেছেন, এই বইটা লেখার আগে তিনি ভাবতেন উত্তর দুটো, হয় হ্যাঁ বিকল্প ছিল মাল্টিভার্স, অথবা না শুধু একটাই পথ ছিল একক তত্ত্ব। কিন্তু এই বই লেখার পরে তার মত বদলে গেছে। যদি মাল্টিভার্স থাকে এবং অসংখ্য মহাবিশ্বে অসংখ্য নিয়ম থাকে, তাহলে শুধু সেই নিয়মেই সচেতন সত্তা থাকতে পারবে যেখানে তারা থাকার জন্য উপযুক্ত পরিবেশ আছে। মানে মাল্টিভার্সেও একজন ঈশ্বর স্বাধীনভাবে বেছে নিতে পারতেন না, কারণ শুধু সেই মহাবিশ্বেই প্রশ্ন করার মানুষ থাকবে যেখানে মানুষ থাকা সম্ভব। এটা ক্রাউসের কাছে অদ্ভুত স্বস্তিদায়ক মনে হয়, কারণ এর মানে এমনকি সর্বশক্তিমান ঈশ্বরেরও মহাবিশ্ব তৈরিতে কোনো স্বাধীনতা ছিল না, তিনি অপ্রয়োজনীয়। ক্রাউসের এপিলগ শুরু হয় জ্যাকব বনোয়েস্কিয়ের একটি উক্তি দিয়ে, স্বপ্ন হোক বা দুঃস্বপ্ন, আমাদের অভিজ্ঞতাকে ঠিক যেভাবে আছে সেভাবেই জীবনযাপন করতে হবে এবং জেগে থাকতে হবে। ক্রাউস বলেছেন, বিজ্ঞানের এই যাত্রাটা সবসময় সহজ নয়। এটা কখনো কখনো সিসিফাস এর মতো, পাথর ঠেলে পাহাড়ে উঠছেন, পৌঁছানোর আগেই পাথর গড়িয়ে নামছে। কিন্তু আলবার্ট ক্যামাস কল্পনা করেছিলেন, সিসিফাস হাসছেন, কারণ যাত্রাটাই পুরস্কার, প্রশ্ন করাটাই পুরস্কার। এবং বিজ্ঞান এখন এমন এক জায়গায় এসেছে যেখানে মানুষের সবচেয়ে পুরনো প্রশ্নগুলোর উত্তর দেওয়া সম্ভব হয়ে উঠেছে। কেন কিছু আছে, কিছু নেই কেন? এই প্রশ্নটা হাজার বছর ধরে দার্শনিকরা করে এসেছেন, কিন্তু বিজ্ঞান এখন বলছে এই প্রশ্নের ভেতরে কিছু এবং কিছু নেই এর মানেই বদলে গেছে। কিছু নেই এটা এখন কোয়ান্টাম ভ্যাকুয়াম, যা সবসময় কম্পমান, সবসময় সৃজনশীল। কিছু, এটা এখন সেই কোয়ান্টাম ফ্ল্যাকচুয়েশন এর ফলাফল, সাময়িক অথবা চিরস্থায়ী, এবং এই দুটোর মধ্যে পার্থক্য ক্রমশ মুছে যাচ্ছে। ক্রাউস বলেছেন, শূন্য এবং অশূন্যের মধ্যে রূপান্তর শুধু সম্ভব নয়, এটা অনিবার্য। এখানে ক্রাউস একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন। পদার্থবিদ স্টিভেন ওয়াইনবার্গের কথা তুলে ধরেছেন, বিজ্ঞান ঈশ্বরে বিশ্বাস করা অসম্ভব করে না, বরং বিজ্ঞান ঈশ্বর ছাড়া বিশ্বাস করা সম্ভব করে। বিজ্ঞানের আগে সব কিছু ছিল অলৌকিক, বজ্রপাত ঈশ্বরের রোষ, সূর্যগ্রহণ অশুভ লক্ষণ, রোগ পাপের শাস্তি। বিজ্ঞান এসে প্রতিটি ব্যাখ্যা দিয়েছে, অলৌকিক জায়গা ক্রমশ সংকুচিত হয়েছে। আজকে মহাবিশ্বের উৎপত্তির প্রশ্নও একই পথে হাঁটছে। এটা কাউকে বিশ্বাস ছাড়তে বলছে না, এটা বলছে বিশ্বাসের জন্য অজ্ঞতার দরকার নেই এবং জানার জন্য বিশ্বাসের দরকার নেই। রিচার্ড ডকিন্স বিবর্তনবাদের সবচেয়ে বড় প্রবক্তা, এই বইয়ের আফটারওয়ার্ড লিখেছেন। তিনি বলেছেন, একটা সুন্দর ঐতিহাসিক সমান্তরাল গল্প। ডারউইনের আগে জীবনের বৈচিত্র্য ব্যাখ্যা করতে ঈশ্বর লাগত। এত জটিল জীব, এত সুনিপুণ গঠন, এটা কিভাবে নিজে নিজে তৈরি হয়? ডারউইন এলেন, প্রাকৃতিক নির্বাচন, বিবর্তন, কোনো ঈশ্বরের দরকার হলো না। ধর্মতত্ত্ববিদেরা তখন সরে গেলেন, বললেন ঠিক আছে, জীবন হয়তো নিজে নিজে তৈরি হয়েছে, কিন্তু মহাবিশ্ব তো নিজে নিজে তৈরি হতে পারে না। এবং তারপর এলেন লরেন্স ক্রাউস। ডকিন্স বলেছেন, ডারউইন যদি জীববিজ্ঞানে অলৌকিকতার সবচেয়ে বড় আঘাত করে থাকেন, তাহলে হয়তো ক্রাউস মহাজাগতিক বিজ্ঞানে সেই একই কাজ করেছেন। কেন কিছু আছে, কিছু নেই কেন, এই শেষ ধর্মতাত্ত্বিক তুরুপের তাস এই বইয়ের পাতায় পাতায় শুকিয়ে যাচ্ছে। আমরা শূন্যতার সন্তান। আমরা একটা অসাধারণ যাত্রা করেছি। আইনস্টাইনের দ্বিধা থেকে শুরু করে হাবেল এর আবিষ্কার, বুমেরাং এর অ্যান্টার্কটিকার আকাশ, 1998 এর সেই রাত যখন মহাবিশ্বের প্রসারণ ত্বরান্বিত হওয়ার প্রমাণ মিলল, ইনফ্লেশন এবং ফ্রিল্যান্স, কোয়ান্টাম শূন্যতায় জীবন্ত ভুবন, এবং শেষে শূন্য থেকে মহাবিশ্বের অনিবার্য জন্ম। এই যাত্রায় লরেন্স ক্রাউস আমাদের শিখিয়েছেন, শূন্য মানে কিছু নেই এটা নয়, শূন্য মানে সব সম্ভাবনার মূল, সব সৃষ্টির উৎস এবং সব প্রশ্নের শুরু।
আপনি যে পরমাণু দিয়ে তৈরি সেগুলো এসেছিল তারা থেকে, সেই তারারা এসেছিল বিগ ব্যাং থেকে, সেই বিগ ব্যাং এসেছিল ইনফ্লেশন থেকে, সেই ইনফ্লেশন এসেছিল কোয়ান্টাম ফ্ল্যাকচুয়েশন থেকে, এবং সেই কোয়ান্টাম ফ্ল্যাকচুয়েশন এসেছিল শূন্য থেকে। আপনি শূন্যতার সন্তান। এটা কি আপনাকে ছোট করে? না, এটা আপনাকে অসাধারণ করে, কারণ সেই শূন্যতা থেকে জন্ম নিয়ে সেই শূন্যতাকে আপনি প্রশ্ন করছেন, বুঝতে চাইছেন, ভালোবাসছেন। ক্রাউস বলেছেন এই মহাবিশ্বের কোনো উদ্দেশ্য নেই, কোনো পরিকল্পনা নেই, কোনো লক্ষ্য নেই, কিন্তু আমরা উদ্দেশ্য তৈরি করতে পারি, আমরা পরিকল্পনা করতে পারি, আমরা ভালোবাসতে পারি, এবং সেটা সেই কোনো উদ্দেশ্য নেই মহাবিশ্বে হয়তো সবচেয়ে বড় বিস্ময়। বিজ্ঞান বলছে না বিশ্বাস করো, বিজ্ঞান বলছে দেখো, প্রশ্ন করো, জেগে থাকো। আমরা সেই চেষ্টাই করছি। প্রিয় শ্রোতা, ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, চিন্তাশীল মানুষদের সাথে শেয়ার করুন, এবং এমন আরও গভীর বই বিশ্লেষণ শুনতে কথনিকাতে সাবস্ক্রাইব করুন। কমেন্টে অবশ্যই আপনার মূল্যবান মন্তব্য লিখে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।